আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে প্রতিবেশীদের সঙ্গে সংযুক্ত করতে হবে। বুধবার নিউ মোরিং কন্টেনার টার্মিনাল পরিদর্শনের সময় একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর নতুন আরেকটি রেল কাম সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন ডক্টর ইউনূস। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর নিজ শহর চট্টগ্রামে প্রথম পা রেখেই ছুটে যান চট্টগ্রাম সমুদ্র বন্দরে। বুধবার সকাল 9টায় শাহ আমানত বিমানবন্দরে আসলেই অভ্যর্থনা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও বিভাগীয় কমিশনার সহ অন্যরা। পরে গাড়ি যুগে যান চট্টগ্রাম বন্দর পরিদর্শনে। সেখানে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন। এই সময় চট্টগ্রাম বন্দর পরিচালনার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশের অর্থনীতি বদলাতে চট্টগ্রাম বন্দর ছাড়া কোনো বিকল্প নেই। পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদেরকে ডাকো। দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। আমি বারে বারে সবার কাছে আবেদন করছি, এটা তাড়াতাড়ি করে ফেলো। আমাদের যে সুযোগ আছে এই সুযোগে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজের, যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে, বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে, এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতি হৃৎপিণ্ড, কিন্তু যদি হৃৎপিণ্ড দুর্বল হয় কোনো ডাক্তারই তা ভালো করতে পারে না। তাই একে বিশ্বমানের করতে হবে। তবে বিদেশিরা বন্দর পরিচালনা করলে একদিকে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে, অন্যদিকে কর্মসংস্থানও বাড়বে দেশের মানুষের। চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে, তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয়। সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি। পরে সার্কিট হাউসের অনুষ্ঠানে যোগ দিয়ে বহুল প্রতীক্ষিত নতুন কালুঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন ডক্টর ইউনূস। এই সময় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন সহ যাতায়াত ব্যবস্থা উন্নতিকরণ নিয়ে নানা দিক নির্দেশনা দেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। মার্কিন ডলারের দাম এখন থেকে বাজার ঠিক করবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে আশা করেন দাম এখনকার দামের আশপাশে থাকবে। এতে আগামী মাসেই আইএমএফ সহ আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে $3.5 বিলিয়ন পাবে বাংলাদেশ। তবে যে দরে বেচা কেনা হচ্ছে তার আশেপাশেই থাকবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অবশেষে আইএমএফ এর শর্ত মেনে সংস্থাটির চতুর্থ ও পঞ্চম ঋণের $1.3 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। বৈদেশিক ঋণের প্রয়োজন নেই বলে বারবার জানালেও বুধবার দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে গভর্নর জানান ঋণের প্রয়োজনীয়তার কথা। বলেন, আইএমএফ এর $4.7 বিলিয়ন ঋণ প্যাকেজের মধ্যে $1.3 বিলিয়ন এবং 5টি আন্তর্জাতিক দাতা সংস্থা থেকে জুনেই ঋণ পাবে বাংলাদেশ। আমার ব্যালেন্স অফ পেমেন্টের জন্য অবশ্যই আইএমএফ এর টাকার দরকার এই মুহূর্তে নাই, কিন্তু আরেকটু থাকলে তো কোনো অসুবিধা তো নাই। আমার আজকে 27 বিলিয়ন বা 25 বিলিয়ন আছে, এটা যদি 28 বিলিয়ন বা 30 বিলিয়ন হয় অসুবিধা কি? বাজারের একটা পরিস্থিতি আছে যেটার ভিত্তিতে দামটা নির্ধারিত হবে। আমি চিন্তিত নই যে 150, 140, 160 হয়ে যাবে। এটা মোটামুটি যেখানে আছে তার আশেপাশেই থাকবে। 18 ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্তের বিষয়ে গভর্নর বলেন, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ দেখা বাংলাদেশ ব্যাংকের কাজ নয়। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই বুঝে শুনে বিনিয়োগ করার আহ্বান। যদি কোনো ব্যাংকের শর্টফল থাকে, যাদের থাকবে, আমরা তাদেরকে মার্জার করব, অ্যাকুইজিশন করব, নিয়ে নেব, আমরা তাদের লিকুইডেট করব, যেটা করা প্রয়োজন সেইভাবে আমরা আগাবো। আগামী বছরের মে মাসের দিকে দেশের মূল্যস্ফীতি 5% মধ্যে নেমে আসবে বলেও জানান গভর্নর। আগামী বছরের
এরা এই সময়ের আগেই আমাদের ইনফ্লেশন হয়তো 5%-এর নিচে আমরা লিখি। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। অর্থনীতির মান উন্নয়নে বাংলাদেশকে বিশ্বের সকল দেশ সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন হলে অনুষ্ঠিত আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 12তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা জানান তিনি। বলেন, বাংলাদেশের অর্থনীতি সহ নানা বিষয়ে বহির্বিশ্বের কাছে ইতিবাচক দৃষ্টি রয়েছে। বাংলাদেশ সম্পর্কিত বহির্বিশ্বে অত্যন্ত ইতিবাচক ধারণা, সেইটার ব্যাপারে আপনারা নিজেরা গর্ববোধ করতে পারেন। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, ইউরোপিয়ান ইউনিয়ন প্রত্যেকে কিন্তু অত্যন্ত সাদরে আমাদের সাথে কথা বলেছেন। আমাদের প্রসপেক্ট ভালো আছে, সেইটা নিয়ে সবাই ইতিবাচক দৃষ্টি আছে এবং তারা ইতিবাচকভাবে আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে ই ক্যাবের নির্বাচন আবারও স্থগিত করা হয়েছে। বুধবার নির্বাচন বোর্ডের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই ক্যাব 2025-27 মেয়াদী দ্বিবার্ষিক নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড কর্তৃক গত 3 মার্চ 2025 তারিখে ঘোষিত নির্বাচন তফসিলের সার্বিক কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তারও আগে গত বছরের 27 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তখন মাত্র 3 দিন আগে 24 জুলাই তা স্থগিত করা হয়েছিল। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে স্বাগত জানাচ্ছি আরো একবার। টানা 3 দফা কমার পর ফের দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামে, তবে আগের দামেই বিক্রি হচ্ছে রূপা। মঙ্গলবার রাতে 24 ঘন্টার ব্যবধানে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার স্বর্ণের 22 ক্যারেটের 1 ভরিতে 1563 টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,69,186 টাকা। এর আগে সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে 3,138 টাকা কমিয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 1,67,623 টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। সিগারেট পণ্য থেকে প্রতি অর্থ বছরে 6,600 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, এমন তথ্য উঠে এসেছে গবেষণায়। রাজধানীতে এক সেমিনারে বিশেষজ্ঞরা বলছেন, সিগারেটের কর কাঠামো পরিবর্তন করলে 70,000 কোটি টাকা রাজস্ব আসতে পারে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হতে পারে মৃত্যুও। সিগারেটে এমন সতর্কতা থাকলেও খুব বেশি উদ্বেগ নেই কারো মধ্যেই। উল্টো দেশে বাড়ছে বিক্রির পরিমাণ, যা বছরে 68 বিলিয়ন শলাকা থেকে বেড়ে 79 বিলিয়ন শলাকায় গিয়ে দাঁড়িয়েছে। উন্নয়ন সমন্বয়ের গবেষণা বলছে, 18 বছরের আগেই বেশিরভাগ কিশোর ধূমপান শুরু করে। আবার ধূমপান না করেও পরোক্ষভাবে এর শিকার হচ্ছে বহু মানুষ। সব মিলিয়ে একটি সিগারেট জীবন থেকে কেড়ে নিচ্ছে 11 মিনিট। প্রতিদিন মারা যাচ্ছে 450 জন। রাজধানীতে সিগারেটে কর কাঠামো পরিবর্তন বিষয়ক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। একটা সিগারেট 100 টাকায় বিক্রি করলে 67 টাকা ট্যাক্স দেওয়ার কথা, কিন্তু আলটিমেটলি বাজারে গিয়ে দেখা যাবে যে সিগারেটটা বিক্রি হচ্ছে 120 টাকায়, কিন্তু ট্যাক্স উনি 67 টাকায় দিচ্ছেন। ফলে তামাক কোম্পানির কর ফাঁকি দেওয়ার সুযোগ থাকে। বাজারে যারা সিগারেট বিক্রি করেন, খুচরা বিক্রি করেন, তাদের বাড়তি টাকা পাওয়ার সুযোগ থাকে। নিত্যপণ্যের দাম যে হারে বাড়ছে, তামাক পণ্যের দাম সে হারে বাড়ছে না বলে মন্তব্য করেন বক্তারা। 40,000 কোটি টাকার মতো আয় করছে আর ব্যয় করছে যে 80,000 কোটি টাকা। প্রশ্ন হলো, সরকার এটা বুঝছে না কেন? কারণ হলো, সরকার দেখতেছে তার পকেটে 40,000 কোটি টাকা ঢুকছে, কিন্তু 80,000 কোটি টাকা যে খরচ হচ্ছে এটা তার পকেট থেকে হচ্ছে না। তো আমরা চাচ্ছি যে কম সংখ্যক স্মোকারের কাছ থেকে বেশি রাজস্ব যাতে আসে, আর এটা আস্তে আস্তে যাতে স্মোকিংটা হ্যাবিটটা ট্রেন্ডটা যাতে কমে আসে। বিশ্লেষকরা বলছেন, প্রতি অর্থ বছরে এই খাত থেকে কমপক্ষে 6,600 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। কর কাঠামো সংস্কার হলে সিগারেট থেকে রাজস্ব আসতে পারে প্রায় 70,000 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় 40% বেশি। প্রথম বছর যখন বিড়ির উপরে কর আরোপ করা হলো, সংসদের 300-র মধ্যে 240 জনে ডিও লেটার লিখেছে
এনবিআর এর চেয়ারম্যানকে মানে এনবিআরকে কি যে না গরিব মানুষেরা সিগারেটে কাজ টাজ করে খায়, একটু ওরা বাঁচে, সুতরাং অর্থাৎ গরিব মানুষকে আপনি খুব সহজে মরতে দেন। তামাক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ তারা কথা বলেন, তিনটা বিষয় লাগে। একটা হচ্ছে সচেতনতা অবশ্যই, আরেকটা হচ্ছে পলিসি লাগবে, আরেকটা হচ্ছে দাম বৃদ্ধি করতে হবে। ইফেক্টিভলি মানুষের ক্রয় ক্ষমতার বা নাগালের বাইরে নিয়ে যেতে হবে। সেই নিয়ে যাওয়ার জন্য এখানে একদম অনেক বেশি হারে ট্যাক্স ইম্পোজ করতে হবে। 2025-26 অর্থ বছরে সিগারেটের স্তর 4টি থেকে 2টিতে নামিয়ে এনে সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করেন বিশেষজ্ঞরা। কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে স্তরের সংখ্যা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।